আজকে ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের নবম অধ্যায় অর্থাৎ দুর্যোগের সাথে বসবাস উক্ত অধ্যায়ে ঢাকা বোর্ড 2024 সালে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমাদের উক্ত প্রশ্নের উদ্দীপকের দিকে যদি খেয়াল করি, উদ্দীপকে বলা হচ্ছে আনাস সাহেব একদিন চট্টগ্রামের অফিসে বসে কাজ করছিলেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন যে অফিসের ফ্যান, চেয়ার, টেবিল কাঁপছে। ধরো আমি তোমাদের এখন ক্লাস নিচ্ছি, এখন যদি আমার সবকিছু কাঁপা স্টার্ট করে, সো আমি কি গেস করবো যেটা কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে? এটা ভূমিকম্প হচ্ছে। সো আমাদের প্রথম প্রশ্নতে বলা হচ্ছে সাইক্লোন কাকে বলে। তাহলে সাইক্লোন কাকে বলে? আমাদের নিম্নচাপজনিত সমস্যার কারণে যখন প্রচণ্ড গতিবেগে ঘূর্ণনের আকারে বাতাস আসলে প্রবাহিত হয়, তখনই সেটাকে বলা হয় সাইক্লোন। খ নম্বর প্রশ্নতে বলা হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কেন আসলে বৃদ্ধি পাচ্ছে। বলা হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব প্রাকৃতিক এবং মানব সৃষ্ট দুটি কারণে আসলে বৃদ্ধি পাচ্ছে। প্রাকৃতিক কারণের মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হিসেবে এখানে অগ্নুৎপাত, তারপরে দাবানল, গবাদি পশুর মলমূত্র এগুলোর কথা বলছে। আবার আমাদের মানব সৃষ্ট কারণ, মানে মানুষও আমরা কিছু কারণ আসলে সৃষ্টি করতেছি, যার কারণে আমাদের কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বটা বেড়ে যাচ্ছে। তো আমরা কি করতেছি, ধরো এই যে বিভিন্ন ধরনের যানবাহনের জ্বালানি ইউজ করতেছি, ওখান থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে, শিল্প কারখানাগুলোর মধ্যে এক ধরনের ধোঁয়া নির্গত হচ্ছে, জনসংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, বনভূমি ধ্বংস করতেছি, এ সকল কারণে আমাদের কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। কারণ অনেক বেশি বনভূমি থাকলে কি হতো, কার্বন ডাইঅক্সাইডটা তারা কিন্তু শোষণ করে নিতে পারতো এবং অক্সিজেনের পরিমাণটা তখন আরও বেড়ে যেত। সো আমরা নিজেরাও আসলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি করার জন্য দায়ী। বলা হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নতে আনাস সাহেবের দেখা দুর্যোগটি সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। তাহলে আনাস সাহেব বেসিক্যালি ভূমিকম্প দেখেছিল, ভূমিকম্প কেন হয় সেটা আসলে তোমাকে কোয়েশ্চেন করা হয়েছে। বলা হচ্ছে আমাদের আনাস সাহেবের দেখা দুর্যোগটি হলো ভূমিকম্প। ভূমিকম্প বলতে আমরা কি বুঝি? ভূমি, ভূমি মানে হচ্ছে মাটি, কম্প মানে কাঁপা, তার মানে মাটি কাঁপা, ব্যাপারটা হচ্ছে এরকম। তো ভূমিকম্প বলতে ভূপৃষ্ঠে মানে আমাদের ভূমিতে হঠাৎ করে একটা সৃষ্ট কম্পনকে বোঝায়, যা ভূ অভ্যন্তরের সঞ্চিত শক্তি আকস্মিকভাবে মুক্তি পাওয়ার ফলে ঘটে। এই কম্পনটা সাধারণত অল্প সময়ের জন্য স্থায়ী হয়, কিন্তু এর প্রভাবটা আসলে অনেক বেশি হতে পারে। সো আমাদের বলা হচ্ছে যে আমাদের এই যে পৃথিবীর যে ভূগর্ভ, এটা কয়েকটা অংশে বিভক্ত, যেগুলোকে টেকটনিক প্লেট বলা হয়। সো আমাদের ভূমিটাকে আমরা কয়েকটা অংশে ভাগ করি, এগুলোকে কি বলা হয়? টেকটনিক প্লেট বলা হয়। এই প্লেটগুলো স্থির নয়, বরং সব সময় ধীরে ধীরে চলতে থাকে। যখন একটা প্লেট অন্য একটা প্লেটের সঙ্গে ধাক্কা খায়, এই যে আমাদের মাটিটার মধ্যে বেসিক্যালি কেমন প্লেট থাকে এটা যদি তোমাদেরকে একটু দেখাই, ধরো এরকম একটা প্লেট থাকে, আর একটা প্লেট এরকম তিন কোণা হতে পারে, এর মধ্যে আরেকটা প্লেট এরকম হতে পারে, এর মধ্যে আরেকটা প্লেট এরকম হতে পারে। সো দেখো সবগুলা প্লেট যে সবগুলা প্লেটের মধ্যে একদম বসে আছে, ব্যাপারটা এরকম না। কোনোটার সাথে একদম জাস্ট কোনো রকমের লেগে আছে, বুঝছো? এবং এটা স্থির না, এরা হলো গিয়ে আসলে মুভ করে, ঠিক আছে? এবং মুভ করার কারণে কি হয়, ধরো এখান থেকে হলো গিয়ে ধরো এই ত্রিভুজটা সরে গেছে, সরে যাওয়ার কারণে কি হবে, এইটা এটা এটা এবং মানে এই জিনিসটা এগুলোর উপরে পড়ে যাবে না। সো বেসিক্যালি একটা প্লেট তখন আরেকটা প্লেটের সাথে ধাক্কা খায় বা চাপ সৃষ্টি করে, এবং সেখানে যখন ধাক্কাটা খাইছে তখন সেখানে একটা শক্তি জমা হয়, প্রচুর পরিমাণে শক্তি জমা হয়, এবং এরকম শক্তি জমা হতে হতে এক সময় অনেক বেশি চাপ সহ্য হয়, চাপ জমা হয়, এবং সেই চাপটাকে সে সহ্য করতে না পেরে প্লেটগুলো কি করে, হঠাৎ করে সরে যায়, এবং সেই সঞ্চিত শক্তিটা বের করে ভূমিকম্প সৃষ্টি করে। ভূমিকম্পটা কিন্তু বেসিক্যালি একদম ভূমি থেকে, মাটি থেকে সৃষ্টি হয়। বলা হচ্ছে যে আমাদের এই যে ভূমিকম্প যে হয়, এই ভূমিকম্পের মাত্রাটা রিক্টার স্কেলের মাধ্যমে পরিমাপ করা হয়। যেমন আমাদের জ্বর আসলে আমরা হলো থার্মোমিটারের মাধ্যমে পরিমাপ করি না যে এত ডিগ্রি ফারেনহাইট, ঠিক তেমনি ভূমিকম্পের সময় বলি না যে 5.5 মাত্রা ভূমিকম্প হয়েছে, মাত্রাটা কোন স্কেলে মাপে? রিক্টার স্কেলে মাপে। রিক্টার স্কেলে যত বেশি মাত্রা দেখা যায় ভূমিকম্প তত শক্তিশালী হয়। বড় ধরনের ভূমিকম্প দূরবর্তী এলাকাতে অনুভূত হয়। মানে বড় বড় ভূমিকম্প হলে, যেমন বেশ কিছুদিন আগেই ধরো আমাদের এখানে আমি এখন 2026 সালের এপ্রিল মাসে ক্লাস নিচ্ছি, তোমাদের এই ক্লাসটা ধরো বেশ কয়েক মাস আগেই হলো গিয়ে আমাদের এই যে ঢাকার পার্শ্ববর্তী অঞ্চল নরসিংদীতে একটা ভূমিকম্প হয়েছিল, এবং সেই ভূমিকম্পের কারণে কিন্তু মানে ঢাকা থেকে বেশ মানে আরেকটা পাশে বেশ অনেকটুকু দূরেই কিন্তু ভূমিকম্পটা হয়েছিল, বাট ওইটার কারণে কিন্তু পুরো ঢাকাতেও প্রচুর পরিমাণে একটা ঝাঁকুনি অনুভূত হয়েছে। তো এটাই বোঝাইতে চাচ্ছে যে বড় ভূমিকম্পগুলো যখন হয় তখন সেটা তার থেকে অনেকটা দূরের এলাকাতেও অনুভূত হয়, এবং সেটা মানুষ এবং পরিবেশের জন্য মারাত্মকভাবে ক্ষতির কারণ হতে পারে। সো এই হলো গিয়ে আমাদের গ নম্বর প্রশ্ন। চলে যাব আমাদের ঘ নম্বর প্রশ্নে। সো আমাদের ঘ নম্বর প্রশ্নতে কি বলা হচ্ছে আমরা যদি সেটা একটু দেখে নিই। বলা হচ্ছে উক্ত দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী করণীয় সম্পর্কে তোমার মতামত দাও। তাহলে এই যে ভূমিকম্পটা যখন হচ্ছে তখন এবং ভূমিকম্পের পরে আসলে আমরা কি কি করতে পারি, এই জিনিসটা সম্পর্কে আমাদেরকে মতামত দিতে বলেছে। বলা হচ্ছে উদ্দীপকের উক্ত যে সৃষ্ট দুর্যোগটা, এটা হলো গিয়ে ভূমিকম্প। ভূমিকম্প সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব না হলেও আমরা কি করতে পারি, সচেতনতা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে আমাদের জানমালের ক্ষয়ক্ষতিটাকে অনেকটা কমিয়ে আনতে পারি। এজন্য আমাদেরকে কি করতে হবে, সব থেকে মেইন যেটা কাজ সেটা হলো নিয়ম মেনে ঘর
ঘরবাড়ি এবং অন্যান্য স্থাপনা নির্মাণ করা। যেমন আমরা কি করি, একতলা দুইতলা বাসা বানাইলে ইঞ্জিনিয়ার ছাড়া আমরা নিজেরা নিজেদের পছন্দ মতো ডিজাইন মতো মিস্ত্রি ডেকে হলো গিয়ে বাড়ি উঠাই ফেলি না, এটা অ্যাকচুয়ালি উচিত না। ইঞ্জিনিয়ারের কাজ কি তোমার বাসাকে শুধু ডিজাইন করে দেওয়া? না, এটা অ্যাকচুয়ালি আর্কিটেকচারের কাজ, ঠিক আছে? এখন কথা হলো গিয়ে ইঞ্জিনিয়ার এসে তোমার শুধুমাত্র ওই বাসায় কোথায় কি বানাবা এটাই সে চিন্তা করে না। সে কি করে, তার কাজ কিন্তু ওই তুমি কি ডিজাইন করবা, কোথায় হলো গিয়ে কেবিনেট বানাবা, কোথায় সোফা রাখলে সুন্দর লাগবে, এইগুলো কিন্তু ইঞ্জিনিয়ার করে না। সে কি করে যে তোমার এই জমিটার মধ্যে তুমি কয়তলা বিল্ডিং আসলে বানাতে পারবা, কয়তলা বানালে ঠিকঠাক হবে, বা ওইটুকু বানানোর জন্য তোমাকে কি জিনিসপাতি ইউজ করতে হবে, তুমি কতটুকু গভীরতা থেকে স্টার্ট করবা, এই সকল জিনিসগুলো সে আসলে তোমাকে ডিফাইন করে দেয়, ঠিক আছে? সো আমাদের এখানে বলতেছে যে এই যে ঢাকা শহরের কথা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, আমাদের ঢাকায় দেখবা একদমই একটা বিল্ডিংয়ের উপর আরেকটা বিল্ডিং, একটা দুইটা বিল্ডিংয়ের দেয়াল দেখবে একটাই, এরকম অনেক বিল্ডিং আছে। যেমন পুরান ঢাকার কথা আমরা বলতে পারি, ভূমিকম্প আসলে পুরান ঢাকা যে কী হবে আল্লাহ না করুক, যে কোনো বিপদ না হোক, বাট দ্য থিং ইজ যে এটা কিন্তু আমাদের জন্য খুবই 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 বিপজ্জনক একটা অবস্থা হয়ে দাঁড়াইছে। এখন বলা হচ্ছে যে বিশেষ করে আমাদের দেশের যে শহরাঞ্চল আছে, আমরা সেটা ঢাকার কথা চিন্তা করতে পারি, বড় বড় যে মানে ভবনগুলো আছে এখানে ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা থাকাটা খুবই জরুরি। কারণ বিল্ডিং যত উপরে হয়, মানে ঝাঁকুনি কি হয় তত বেশি হয়, ওটা ভেঙে যাওয়া বা কোনো কিছু হওয়ার পসিবিলিটিও কিন্তু অনেক বেশি থাকে। বলা হচ্ছে পরিকল্পনাহীন এবং দুর্বল নির্মাণ ভবন ধ্বংসের ঝুঁকি বাড়ায়। মনে করো তোমার মানে একটা দুর্বল ভবন তুমি নির্মাণ করলা, তোমাকে বলছে যে হলো গিয়ে ধরো 100 টন সিমেন্ট ইউজ করতে, তুমি সিমেন্ট ইউজ করছো 80 টন, তাহলে কিন্তু তোমার ভবনটা মানে অটোমেটিক্যালি দুর্বল হয়ে গেছে। সো তোমাকে এক্স্যাক্টলি ঠিকঠাক মতন করে একদম ঠিকঠাক একটা ভবন নির্মাণ করতে হবে, এবং এগুলোর কারণে আমাদের ধ্বংসের ঝুঁকিও বেড়ে যায়। তাই প্রকৌশল নিয়ম মেনে, প্রকৌশল মানে হচ্ছে যে ইঞ্জিনিয়ারদের নিয়ম মেনে মজবুত ভিত্তি এবং নিরাপদ নকশায় ভবন তৈরি করা উচিত। এখন ভূমিকম্পের সময় আসলে আমাদেরকে কি করতে হবে? তখন আমাদেরকে আতঙ্কিত না হয়ে আমাদেরকে শান্ত থাকতে হবে। ঘরের ভেতরে থাকলে দ্রুত মজুদ যেই টেবিল থাকে বা খাট থাকে এগুলোর নিচে যে আশ্রয় নিতে হবে, এবং জানালা এবং ভারী আসবাবপত্র থেকে দূরে থাকতে হবে। হুড়োহুড়ি করে বাইরে বের হওয়া যাবে না, এতে করে বিপজ্জনক মানে বিপদ হতে পারে, এই জিনিস আমাদের বিপজ্জনক হতে পারে। কখনোই লিফট ব্যবহার করা যাবে না, কারণ লিফট ছিঁড়ে নিচে পড়ে যেতে পারে। ভূমিকম্পের পর আহতদেরকে আমাদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দিতে হবে, এবং কারো যদি গুরুতরভাবে আহত হয়ে থাকে কেউ, তাহলে তাকে দ্রুত হসপিটালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। পানি, বিদ্যুৎ, গ্যাস লাইনের সমস্যা দেখা দিলে সেটাকেও বন্ধ করে রাখতে হবে, কারণ তাতে করে হলো গিয়ে আমাদেরকে কি করতে হতে পারে যে বিদ্যুতের লাইন থেকে হলো গিয়ে আগুন ধরে গেছে, গ্যাসের লাইন থেকে আগুন ধরে গেছে, বা বড় বড় হলো গিয়ে মানে ঝামেলা হতে পারে। ক্ষতিগ্রস্ত যে ভবনগুলো আছে, মানে ধরো একটু পুরানো ভবন বা একটু ক্ষতি হয়ে গেছে, একটু ভেঙে গেছে, একটু ফাটল ধরছে, এই ধরনের ভবন এবং ঝুঁকিপূর্ণ এলাকা, যেমন পুরান ঢাকা থেকে তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে, ঠিক আছে? তো এই ধরনের এলাকাগুলো থেকে একটু দূরে থাকতে হবে। এছাড়া আফটার শকের সম্ভাবনা থাকে। আফটার শক বলতে কি বোঝায়? প্রত্যেকটা বড় বড় ভূমিকম্পের পরে কিন্তু কিছু ছোট ছোট মৃদু মৃদু ভূমিকম্প হতে পারে, এগুলোকে আফটার শক বলা হয়। সেই আফটার শকের সম্ভাবনা থাকায় সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। ধরো ভূমিকম্প একবার হয়েছে শেষ, বাসায় চলে যাবে এরকম না, তোমাকে সতর্ক থাকতে হবে যে আফটার শক হইতে পারে, আবার একটা ছোট ভূমিকম্প হতে পারে, এবং দ্রুত উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে হবে। সো মনে করো তখন অনেকের অনেক মানে প্রবলেম হতে পারে, অনেকে নিজের বাড়িঘর হারাইতে পারে, তো তাকে তো হলো গিয়ে আমাদের বাঁচায় রাখতে হবে। সো এই জন্য আমাদের ত্রাণ কার্যক্রমটাও পরিকল্পনা করতে হবে। আশা করি আজকের ক্লাসটি সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার একটি ক্লাসে তোমাদের সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।